আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কাজে যোগ দিতে হবে, অন্যথায় চাকরিতে থাকতে ইচ্ছুক নয় গণ্য করে পলাতক দেখানো হবে, এমনটা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। সম্প্রতি কোটা আন্দোলনে পুলিশকে প্রাণঘাতী অস্ত্র দিয়ে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন থেকে পেশাদারি মনোভাব নিয়ে কাজ করবে তারা। ছাত্রদের উপর গুলি চালানোর হুমকিদাতাদেরও গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে। ইকবাল অনেকের রিপোর্ট। সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সঙ্গে প্রাণ হারান পুলিশের ৪২ সদস্য। আহত হয়েছেন অসংখ্য পুলিশ সদস্যও। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর রোববার আহত পুলিশ সদস্যদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সর্বোচ্চ চিকিৎসা সহায়তার আশ্বাস দেন তিনি। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র দিয়ে রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করা হয়েছে। আমি একটু স্পষ্টবাদী, এই পুলিশকে ব্যবহার করেছে লাঠিয়াল বাহিনী, এই পুলিশকে ব্যবহার তৈরি করেছে, মারণাস্ত্র দিয়েছে। পুলিশের হাতে 7.62 পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি, যারাই দিয়েছে এই কারণে দিয়েছে, এবং এটা যাতে ভবিষ্যতে না হয়। আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছি, রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন, আই কুডন্ট কেয়ার লেস। এখন রাজনীতি করা এই দেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। ছাত্রদের উপর পুলিশকে গুলি করার নির্দেশ দাতাদের কঠোর শাস্তি দেয়া হবে। পুলিশকে রাজনৈতিকভাবে আর ব্যবহার করা যাবে না বলেও জানান তিনি। হুকুমদাতাতে আমাদের বের করতে হবে যে কারা পুলিশকে এইরকম ভাবে ব্যবহার করেছে, উদ্দেশ্যটা কি। এই বাংলাদেশের রাজনীতি হয়েছে চাটুকারদের রাজনীতি। আমরা কোনো পলিটিশিয়ান তৈরি করেন নাই, চাটুকার তৈরি করেছি। এমন চাটুকার তৈরি করেছি যে মানুষ পড়ে যাচ্ছে কিন্তু না, সব ঠিক আছে। এইরকম চাটুকারদের দল দিয়ে রাজনীতি করা যায় না। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা 15ই আগস্টের মধ্যে পুলিশ সদস্যদের কাজে যোগ দিতে বলেন, অন্যথায় চাকরিতে থাকতে ইচ্ছুক নয় বলে গণ্য হবে বলেও জানান তিনি। পুলিশের যারা ফোর্স এখনো জয়েন করেনি তাদের জন্য লাস্ট তারিখ হচ্ছে বৃহস্পতিবার। আপনারা যদি বৃহস্পতিবারে না আসেন, আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন। সত্য প্রকাশ না করে চাটুকারিতা করলে সেসব গণমাধ্যমগুলোকেও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। ইকবাল অনিক, আরটিভি, ঢাকা। সারা দেশে থানাগুলোতে কাজে ফিরছে পুলিশ সদস্যরা। মৌলভীবাজারে সেনাবাহিনীর উদ্যোগে কর্মস্থলে ফিরেছে 7টি থানার পুলিশ সদস্যরা। এদিকে জেলায় সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন স্থান থেকে 5টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। জেলার এম সাইফুর রহমান স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায়, পুলিশ সদস্যরা আসতে শুরু করেছে, খুব দ্রুতই তারা জনগণের সেবায় নিয়োজিত হবে। নড়েল সদর থানা পরিদর্শন করেছেন যশোর ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় তিনি কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের কাজে যোগদানের আহ্বান জানান। সীমান্তবর্তী উপজেলা হওয়ায় দিনাজপুরের হাকিমপুরে থানায় সেনাবাহিনীর পরিবর্তে বিজিবি মোতায়েন করা হয়েছে। ইসলামী ব্যাংকের গোলাগুলির ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। দুপুরে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা জানান। এর আগে রাজধানীর মতিঝিলের দিলকুশা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গুলির ঘটনা ঘটে। এ সময় বহিরাগতদের গুলিতে ইসলামী ব্যাংকের 5 কর্মকর্তা গুলিবিদ্ধ হন। আরও জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। রাজধানীর মতিঝিলের দিলকুশা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জামানতবিহীন অনিয়ম করে লোন কেলেঙ্কারি সহ নানা অনিয়মের দাবিতে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় কয়েকশো দুর্বৃত্ত জোর করে ইসলামী ব্যাংকে ঢোকার চেষ্টা করেন। প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের উপর এলোপাথারি গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হন 5 কর্মকর্তা। এই ঘটনায় জড়িতদের ছাড় দেয়া হবে না বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। কেউ আইনের বাইরে থাকবে না, যে কেউ যদি করে থাকে ইমিডিয়েটলি তাদের আইনের আইনত অ্যাকশন নিতে হবে, যেই হোক। আমি তো এককালে ম্যাজিস্ট্রেট ছিলাম, ধরপাকড় তো আমাদের সময় তো কম করিনি। আমরা যে করেছে তাকে ধরে, তারপরে
কে করেছে না করেছে, কিন্তু যারা ডিস্টার্ব করে ক্রিয়েট করেছে কেউ, নোবডি ইজ অ্যালাউড। নিরাপত্তার কারণে ব্যাংক এবং বুথে লেনদেন সমস্যা হচ্ছে, যা দ্রুতই সমাধান করা হবে বলে জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা। আর্থিক খাত ও সরকারি হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছেন নতুন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্যদিকে ডিজিটাল ক্র্যাকডাউনের সঙ্গে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনতে আজ থেকেই তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন ICT উপদেষ্টা নাহিদ ইসলাম। সচিবালয়ের প্রথম কর্মদিনে উপদেষ্টারা তাদের প্রতিশ্রুতির কথা জানান। মারুফ রেজার রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দায়িত্ব গ্রহণের মাধ্যমে আবারও সরব হয়ে উঠেছে দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। প্রথম দিনে একে একে উপস্থিত হন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাজুক অর্থনীতিকে দ্রুত দাঁড় করানোর প্রত্যয় জানান অর্থ উপদেষ্টা। ধরপাকড় তো আমাদের সময় তো কম করিনি আমরা, যে করেছে তাকে ধর, তারপরে কে করেছে না করেছে, কিন্তু যারা ডিস্টার্ব করে ক্রিয়েট করেছে কেউ, নোবডি ইজ অ্যালাউড। কর্মকর্তাদের বলছি, আপনার নিষ্ঠার সাথে মানুষের ইসের জন্য ইতিবাচক সব ইসে কাজ করবেন, কোনো কিছু ফেলে রাখবেন না, বাস্তবায়ন করবেন, আর স্বচ্ছতা জবাবদিহিতা রাখবেন। ইন্টারনেট সেবা একটি মানবাধিকার বিষয়, তাই ইন্টারনেট বন্ধ বা গতি কমানো মানবাধিকারের লঙ্ঘন। এমন মন্তব্য করে এর জন্য কোনো ব্যত্যয় না হয় তার প্রতিশ্রুতি ছিল ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা নাহিদ ইসলামের। কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তথ্য প্রযুক্তির যে বিপ্লব চলছে সেখানে বাংলাদেশকে নেতৃত্ব দিতে আমি মনে করি বাংলাদেশের তরুণ প্রজন্ম সক্ষম, শুধু প্রয়োজন তাদেরকে সেই সুযোগটি করে দেওয়া। সমাজ কল্যাণ উপদেষ্টার চ্যালেঞ্জ ছিল সম অধিকার প্রতিষ্ঠার। অস্বচ্ছতা যেখানে আছে সেটা আমরা দূর করব, স্টেক হোল্ডারদেরকে আমরা অংশীদার করব যাতে করে স্বচ্ছতাটা তৈরি হয়, এবং অ্যাকাউন্টেবিলিটিটা আমরা নিশ্চিত করব। সেখানে এদের কি মনিটরিং মেকানিজম আছে আমি এটা বুঝবো। কৃষিকে বড় করে দেখা হলেও পিছিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ খাত, এবার সেদিকে নজর দেবেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত না, এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। তো ফলে যদি সেটা রক্ষা করতে পারি, আমরা সবাই মিলে ইলিশ খেতে পারি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা সামনের দিকে এগুতে সবার সহযোগিতা চান। মিনিস্ট্রির ভুল ত্রুটি নিয়ে হাইকোর্টে রিট করতাম, তো সবগুলি ছিল থিওরিটিক্যাল আসপেক্টে। তো নাও আই এম ইন দ্য এরিয়া, বা আমি এখন ওই প্র্যাকটিক্যাল ফিল্ডে আসছি, এখন সেটা বুঝতে হবে, বুঝে তারপরে আমার প্ল্যানিংটা ঠিক করতে হবে। মারুফ রেজা, RTV, ঢাকা। কোটা বিরোধী ছাত্র আন্দোলন দমাতে ইন্টারনেট সেবা বন্ধ করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন সাবেক তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মহাখালীর খাজা টাওয়ারের ডেটা সেন্টার পড়ে যাওয়া নিয়ে জাতিকে দিয়েছিলেন মিথ্যা তথ্য। সংশ্লিষ্টরা বলছেন, দুর্যোগ ভবনে আগুন লাগালেও ডেটা সেন্টারের কোনো ক্ষতি হয়নি। সেলিম মালিকের রিপোর্ট। কোটা বৈষম্য দূর করার আন্দোলন দুর্বার গতিতে ছড়িয়ে পড়লে রাজধানীর মহাখালীর দুর্যোগ ভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পড়ে যায় পার করে রাখা গাড়ি ও নিচতলায় স্থাপিত দুর্যোগ ভবনের ইন্টারনেট সার্ভার। প্রতিমন্ত্রী পলক পেয়ে যান খুরা অজুহাত, দেশ জুড়ে বন্ধ করে দেন ইন্টারনেট সেবা। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। মহাখালীর খাজা টাওয়ারে রয়েছে ডেটা সেন্টার, যেটি পড়ে যাওয়া দুর্যোগ ভবনের একটি বিল্ডিং পরেই। নিরাপত্তা রক্ষী জানালেন, ভবনটির কোনো ক্ষতি হয়নি। না, এই বিল্ডিং আগুন লাগি নাই, এই বিল্ডিং আগুন লাগি নাই, আগুন লাগছে দুর্যোগ অফিসে। আরটিভির মুখোমুখি প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির। তার কর্মরত প্রতিষ্ঠান ফাইবার এট হোম খাজা টাওয়ারের ডেটা সেন্টার থেকে ইন্টারনেট সেবা সরবরাহ করেন। অর্থাৎ খাজা টাওয়ার থেকে একটা মোবাইল অপারেটর যখন তার অফিসকে কানেক্ট করে, একটা আইএসপি যখন তার অন্য অফিসগুলোকে কানেক্ট করে, অন্য পপগুলোকে কানেক্ট করে, তারা আমাদের নেটওয়ার্ক ব্যবহার করে। আমাদের নেটওয়ার্ক যদি বন্ধ হয়ে যায় তাহলে আসলে সব নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে, কারণ আমরা হচ্ছে ওদের ব্যাকবোন। এবং আমাদের নেটওয়ার্ক কিছু হয়নি, আপনাকে নিশ্চিত করছি যে আমাদের নেটওয়ার্ক কিছু হয়নি, 100% আপ অ্যান্ড রানিং ছিল। এটা যেহেতু সরকারিভাবে বন্ধ করা ছিল, এই জন্য মানুষ সেবা পাননি। একই মত প্রযুক্তি বিশেষজ্ঞদেরও। পলক সাহেব যেটা বলছে এটা সম্পূর্ণ একটা মূর্খতার পরিচয় দিয়েছেন এবং দেশের মানুষকে একটা হাস্যরসের একটা উপহার দিয়েছেন। সম্পূর্ণভাবে এটা মিথ্যা এবং ভিত্তিহীন।
এবং নিজেই গুজব ছড়িয়েছেন এই কথাটি বলে। ইন্টারনেট সেবা বন্ধ করে সরকার মূলত জনগণের সঙ্গে প্রতারণা করেছে। দুর্যোগ ভবনে সম্পূর্ণ তাদের নিজস্ব যন্ত্রপাতি, তাদের নিজস্ব সার্ভার, নিজস্ব তাদের গাড়ি থেকে শুরু করে তাদের অনেক ডকুমেন্ট অনেক কিছু পুড়ে গেছে, সেটা ওই বিল্ডিংয়ের। তার সাথে আসলে টেলিকম সেক্টরের কোনো সম্পর্ক নেই, কোনো সন্দেহ নেই। এটা তো এক ধরনের সাধারণ মানুষের সঙ্গে এক ধরনের প্রতারণা এবং তাদেরকে তাদের সেবা থেকে বঞ্চিত করা। গেল মাসে প্রায় 2 সপ্তাহ ইন্টারনেট বিভ্রাটে ই কমার্স ও ফ্রিল্যান্সিং খাতে ক্ষতি হয়েছে কমপক্ষে 3000 কোটি টাকা। তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং তদন্ত করতে হবে। সেলিম মালিক, RTV, ঢাকা। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন। পরে শপথ নেন অন্তর্বর্তী সরকারের আরও 2 উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রধান বিচারপতি করা হয়েছে, তিনি অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আতিকা রহমান জানাচ্ছেন বিস্তারিত। শনিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করেন। এরপর হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। বঙ্গভবনে বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ। তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া প্রধান বিচারপতির পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা শপথ নেন। বিরাগে বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। শপথ অনুষ্ঠান শেষে প্রতিক্রিয়া জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা বলেন, দেশে এখন ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। নতুন সরকারের মাধ্যমে জনগণের সেই প্রত্যাশা পূরণ হবে। সত্য এবং ন্যায়ের যে পথ, যেটি আমরা বিচার বিভাগ থেকে প্রত্যাশা করি, সেটি ছিল না। সবার প্রথমে যে কাজটি করতে হবে, ওই বিচার বিভাগে হাত দিতে হবে। এজন্য আমরা আমাদের জায়গা থেকে প্রধান বিচারপতি হিসেবে এমন একজনকে নিয়ে কথা বলেছি, আমরা বিশ্বাস করি যার গ্রহণযোগ্যতা এই মুহূর্তে পুরো বাংলাদেশে সবচেয়ে বেশি, এবং শুধু বাংলাদেশ নয়, পৃথিবীব্যাপী যার একটি সুনাম রয়েছে। এই প্রজন্মকে যারা বিশ্বাস করতে পারবে, এই প্রজন্মকে যারা রিড করতে পারবে, এই প্রজন্মের চাওয়াকে এবং বিচার ব্যবস্থাকে যারা জনমুখী করতে পারবে, তাদের মধ্যে বর্তমান যিনি আজকে শপথ নিয়েছেন তিনি তার মধ্যে অন্যতম। রাষ্ট্র সংস্কারের কাজ এখন শুরু হয়েছে। রাষ্ট্র সংস্কার পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবসময় তাদের কাছেও আমরা একটা প্রেসার গ্রুপ হিসেবে আমরা কাজ করে যাব। অন্তর্বর্তী সরকারের আরও এক উপদেষ্টা ফারুকি আজমের শপথ গ্রহণ এখনো বাকি আছে। আতিকা রহমান, RTV, ঢাকা। কেউ গুমঘর থেকে ফিরে ভয়ঙ্কর সেসব দিনের গল্প শোনাচ্ছে, কেউ আবার প্রিয় স্বজনের সন্ধানে এখনো কান্নারত। তবে সবারই চাওয়া বিচার করতে হবে গুমের পেছনের কুশীলবদের। প্রিয়জনের মরদেহটি হলেও ফেরত চায় তারা। মানবাধিকার সংগঠনগুলো বলছে, গত 16 বছরে বিরোধী মতের 700-এরও বেশি মানুষকে গুম করা হয়েছে। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই এমন নানা ভিডিওতে সয়লাভ সামাজিক মাধ্যম। বন্দিশালাগুলোকে দাবি করা হচ্ছে আয়নাঘর তথা গোপন কারাগার হিসাবে। এসব ভিডিও নিয়ে বিতর্ক থাকলেও গোপন কারাগারে বন্দী বেশ কয়েকজন এরই মধ্যে মুক্তি পেয়েছেন। সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি তাদেরই একজন। দীর্ঘ 8 বছর বন্দিশালার সেই কষ্টের গল্পই শোনাচ্ছিলেন তিনি। চোখের পানি মুছতে এটা যে পরিমাণ চোখের পানি মুছছি, যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো ছিল। আমি যে এখানে তালি তুলি লাগাইছি, আমি এগুলো সব লাগাইছি। আমি আইন শৃঙ্খলা বাহিনীর গোপন ডেরায় নিজের করুণ অভিজ্ঞতার কথা জানান ব্র্যাকের সাবেক শিক্ষক আসিফ মাহতাবও। 80-100 জনের মতো লোক ছোট একটা স্পেসে, মানে কেউ বসলে, কেউ শয়, কেউ শুইলে, কেউ বসে। সবসময় লাইট থাকে, সবসময় সাউন্ড থাকে, আপনি ঘুমাতে পারবেন না। ওর মুখে হিট করা শুরু করলো,
তো হিট করা শুরু করলো, আমাকে 6টা হিটের পরে আমি আসলে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। তবে আসিফ কিংবা আমান আজমিদের মুক্তি মিললেও শেখ হাসিনা সরকারের আমলে গুম হওয়া এখনো প্রায় 150 মানুষের খোঁজ মিলছে না। শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে তাই বাবার খোঁজে ছোট্ট সাফাদের এই কান্না। আমি সবাই তো স্বাধীন, কিন্তু আমরা তো স্বাধীন হই নাই। আমার বাবা তো নাই, আমার বাবাকে ফিরিয়ে দেয়। আমি এত কষ্ট পছন্দ দেবো বাবাকে, আমি আমার বাবাকে চাই। সবাই তো স্বাধীন হয়ে গেছে, আমরাও স্বাধীন হতে চাই। আমার বাবাকে আমি ফিরে চাই, আমার বাবাকে ফিরিয়ে দিই। আজকে 10 বছর ধরে আমার বাবা নিখোঁজ। আমি আমার বাবাকে রাস্তায় রাস্তায় খুঁজছি, কিন্তু পাচ্ছি না। শেখ হাসিনা আন্টি এখন চলে গেছে, এখন আমার বাবাকে চাই। আমার বাবার হাত ধরে আমি রাস্তায় ঘুরতে চাই, স্কুল যেতে চাই। আমার একটাই দাবি, আমার বাবাকে ফিরিয়ে দিন। আমার বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও আমি বাবার হাত ধরে এই স্বাধীন দেশে হাঁটতে পারিনি। এই 5-6 দিন ধরে আমি একটা সেকেন্ডও ঘুমাতে পারছি না। আমি আমার বাবাকে ফেরত চাই। মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, গণকমিশন গঠন করে গুম হওয়া ব্যক্তিদের সঠিক হিসাব করাটা জরুরি। আমরা চাচ্ছি যে পরিবারগুলোকে সাথে নিয়ে সব সেলগুলো উন্মোচন করা, ব্যক্তিগুলো আছে কিনা সেগুলো আমাদের জানা দরকার কোথায় আছে। আর হলো একটা গণকমিশন গঠন করা উচিত। প্রিয়জনের সন্ধানে প্রায় প্রতিদিনই কচুক্ষেতের ডিজিএফআই এর অফিস সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আশায় বুক বাঁধছেন স্বজনরা। 11টা বছর আমরা। সুমন তানভীর, RTV, ঢাকা। দীর্ঘ 9 বছর পর ভারতের মেঘালয় থেকে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানায় নেতাকর্মীরা। পরে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। বলেন, দেশে কর্তৃত্ববাদের কোনো জায়গা হবে না। রিপোর্ট করছেন জাহিদ রহমান। সরকার বিরোধী আন্দোলন চলাকালে 20 দলীয় জোটের মুখপাত্রের দায়িত্ব পালনকালে 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা বাসা থেকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে। 62 দিন পর ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে অসুস্থ অবস্থায় পাওয়া যায় তাকে। স্বৈরাচার সরকারের পতনে 9 বছর পর দেশের মাটিতে পা রাখেন সালাউদ্দিন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন সাবেক এই যোগাযোগ প্রতিমন্ত্রী। বিমানবন্দর থেকে তিনি শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যান, শ্রদ্ধা জানান প্রয়াত রাষ্ট্রপতির প্রতি। এখানে আমরা সবাই যে ধর্মেরই হোক, যে গোত্রেরই হোক, যে বর্ণেরই হোক, আমরা সবাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সমান নাগরিক। এই দেশ একক কোনো ব্যক্তির নেতৃত্বে স্বাধীন হয় নাই। এই দেশ সারা বাংলাদেশের সমস্ত মানুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে। স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে সবাই যেন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, সেজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে, সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে। এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে এই রক্তস্নাত বাংলাদেশকে আমরা প্রকৃত একটি গণতান্ত্রিক এবং আইনের শাসনের রাষ্ট্র বানাতে পেরেছি। জাহিদ রহমান, RTV, ঢাকা। যারা হত্যা, গুম ও দুর্নীতি করেছে স্বচ্ছ প্রক্রিয়া তাদের দ্রুত বিচার করার দাবি জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাষ্ট্র সংস্কারের অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় শীর্ষ সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় সনদে স্বাক্ষর করে সব রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন করা জরুরি। এছাড়াও সংবিধান এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের কথাও বলেন বদিউল আলম মজুমদার। এই যে অন্যায়, অবিচার, অপশাসন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, খুন খারাপি, তারপরে মানুষকে গুম, যারা ফৌজদারি অপরাধ করেছে তাদের তদন্ত করতে হবে এবং একই সাথে যারা আর্থিক দুর্নীতি করেছে, বিভিন্নভাবে আর্থিক খাতে যারা লুটপাটের হোতা, তাদের ব্যাপারে তদন্ত করতে হবে। UN-এর সহায়তা একটা নিরপেক্ষ তদন্ত হয় এবং বিচারিক প্রক্রিয়াটা যেন স্বচ্ছ হয়।
সড়কে ট্রাফিক পুলিশের অনুপস্থিতি বুঝতে দিচ্ছে না শিক্ষার্থীরা। যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষকে ট্রাফিক আইন মানতে উদ্বুদ্ধ করছে তারা। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় সকাল থেকে ছিল তীব্র যানজট। এদিকে সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি নগরের দেয়ালে গ্রাফিতিতে আন্দোলনের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হচ্ছে। শাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের পর থেকেই ভেঙে পড়ে ট্রাফিক ব্যবস্থা। ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে দায়িত্ব তুলে নেন শিক্ষার্থীরা। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট কাউরান বাজার মোড়। ট্রাফিক বিষয়ে প্রশিক্ষণ না থাকলেও যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করে যাচ্ছে একদল শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক। মানুষকে জনসচেতনমূলক কার্যক্রম করতেছি, পাশাপাশি ট্রাফিক মেনটেন করতেছি। স্কুলের ছেলেরা আর কলেজের ছেলেরা তারা কাজ করছে না, আর যারা মেয়েরা আছে তারা একদমই কাজ করতেছে না। ভার্সিটি ভাইয়া আপুরা যা করছেন, আমরা ভাইরাল কিছু টপিক ছিল, আপুরা কিছু কটু কথা শুনেছেন। মানুষকে সেবা দিতে সকাল থেকে প্রতিটা মোড়ে দাঁড়িয়ে যান অসংখ্য শিক্ষার্থী। তাদের সহযোগিতা করছে রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, বিএনসিসি, সেনাবাহিনী ও আনসার সদস্যরা। সাধারণ মানুষও চাইছে নিয়ম মেনে চলতে। এই নিয়মটা চালু থাকলে সামনে আমাদের অবস্থাটা ভালো হবে। আমাদের ট্রাফিক পুলিশ দরকার, কারণ যতগুলি না গাড়ি আছে এখানে, তার থেকে বেশি ট্রাফিক আমাদের স্টুডেন্টরা আছে। এদিকে রংতুলিতে প্রতিবাদে দেয়ালে দেয়ালে করা হচ্ছে গ্রাফিতি, দেয়াল লিখন, যেখানে ফুটে উঠছে অগ্নিঝরা প্রতিবাদ ও সামনের বাংলাদেশ কেমন হবে সেই স্লোগান। ঢাকার রাস্তা ও দেয়ালের গ্রাফিটি চিত্রকর্মের পাশাপাশি রঙিন স্বপ্ন বুনে চলছেন তারা। জাদুর শহর এখন সৃজনশীল ও নতুনত্বের আগমনী বার্তায় যেন দিয়ে যাচ্ছেন তারা। যারা শহীদ হয়েছে তাদের স্মরণে আমরা কিছু ছবি এঁকেছি। যারা শহীদ হয়েছেন তাদেরকেও আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। পুরোটা থিম করে আমরা পুরো এটা আঁকতেছি। কালারফুল বেশিরভাগ স্কেচ করছি, যেহেতু এখানে আমাদের স্কুলের প্রাঙ্গণেরই দেয়াল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দেয়াল লিখনের জন্য নেওয়া হচ্ছে প্রস্তুতি। সেখানে ফুটে উঠবে আগামীর বাংলাদেশ। দেশপ্রেম ভিত্তিক যে ছবিগুলো, ওই ছবিগুলো আমরা আমাদের দেওয়ালগুলোতে আর্ট করব। নতুন যে স্টুডেন্টরা আসবে তাদেরকে যাতে আমরা ইন্সপায়ার করতে পারি। সাদা জিনিসটা করব, তারপর কালকে থেকে আমরা আর্ট শুরু করব ইনশাআল্লাহ। একটি প্রজন্মের আহ্বান, পরবর্তীতে সেই প্রজন্মের অগ্রজ অনুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। একটি বিজয়, নতুন একটি দেশের স্বপ্ন। এই হলো সাম্প্রতিক বাংলাদেশের নতুন একটি সম্ভাবনার গল্প। এগিয়ে যাক আগামীর বাংলাদেশ। শাকিবুর রহমান, RTV, ঢাকা। আগামী এক সপ্তাহের মধ্যে নিত্যপণ্য যৌক্তিক মূল্যে নামিয়ে আনতে না পারলে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আয়োজিত মতবিনিময় সভায় চাঁদাবাজি বন্ধ ও সিন্ডিকেট ভেঙে দখলদারদের শাস্তির দাবি জানায় সমন্বয়করা। বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেটের মূল হোতা কর্পোরেট গ্রুপগুলোর নৈরাজ্য বন্ধে শিক্ষার্থীদের নিয়ে কাজ করার আশ্বাস দেন ভোক্তার মহাপরিচালক। সেলিম মালিকের রিপোর্ট। চাঁদাবাজি আর কর্পোরেট ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম্য, এই দুই বৃত্তে আটকে ছিল দেশের বাজার ব্যবস্থাপনা। এতে ঘটেছে অস্বাভাবিক মূল্যস্ফীতি, দম বন্ধ অবস্থা ক্রেতাদের। ভোক্তা অধিদপ্তরের সারা বছরের অভিযানও মেলেনি তেমন সুফল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের মানুষ ভোগ করছে নতুন স্বাধীনতা। তাই এবার ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও প্রতিনিধিদের নিয়ে এই মতবিনিময় সভা ভোক্তা অধিদপ্তরের। সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা বাণিজ্য মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের হুঁশিয়ারি দিয়ে বলেন, এক সপ্তাহের মধ্যে দাম কমিয়ে না আনতে পারলে পদত্যাগ করতে হবে। সন্তোষমূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারেন তাহলে আপনারা পদত্যাগ করবেন। আমি হই বা আপনি হন, যেই হন, আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হবে বা যে দায়িত্ব আমরা নিব সেটি যদি যথাযথভাবে আমরা পালন করতে না পারি, আমাদের সেই দায়িত্ব থেকে সরে আসা উচিত এবং যোগ্য মানুষদেরকে সেই জায়গাগুলোতে অবস্থান দেওয়া উচিত। গেল সরকারের আমলের বাস্তবতার কথা জানিয়ে নিজেদের ব্যর্থতা স্বীকার করেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। জানান, প্রয়োজনে বাজার ব্যবস্থাপনার নথি ছাত্রদের হাতে তুলে দেওয়া হবে। একটি সরকারি দপ্তর থেকে এরকম কথা বলা, সেটি কিন্তু তোমাদের কাছে এখন হয়তো অনেক স্বাভাবিক, কিন্তু ওই সময় এটি কিন্তু স্বাভাবিক কোনো বিষয় না। আমাদের ফ্রেশ ফ্রুটস যেগুলো ইম্পোর্ট হয় সেটা নিয়ে কাজ করেছি, যে খেজুরের দাম কেন রমজানে আমাদের বেশি হয় সেটা নিয়ে আমরা কেন করতে পারিনি সেটা
আমরা সেই ডকুমেন্ট তোমাদের কাছে দিয়ে দিচ্ছি। কর্পোরেট সিন্ডিকেট নিশ্চিহ্ন করতে ছাত্রদের নিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি। জেলা অফিসারদের সাথে আমরা তোমাদেরকে মিট করাই দেবো, বিভাগীয় অফিসার, আর ঢাকাতে আমাদের 4-5টা কন্ট্যাক্ট পয়েন্ট থাকবে রিজন ভিত্তিক, তাদের সাথে সরাসরি যোগাযোগ করবে। ঠিক আছে, আমার মনে হয় যে তাহলেই আমরা একটা ভালো দিকে আমরা যেটা স্বপ্ন দেখছি সেই দিকে যেতে পারবো। ছাত্র আন্দোলনে হতাহতদের জাতীয় বীর আখ্যা দিয়ে নতুন বাংলাদেশ গঠনে তাদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ভোক্তার মহাপরিচালক। এই আবু সাইদের এই আত্মত্যাগ বা আমাদের এই যে মুগ্ধর মতো। সেলিম মালিক, RTV, ঢাকা। রোদ বৃষ্টি উপেক্ষা করে রাজধানীতে ট্রাফিক সিগন্যালের দায়িত্ব পালনকারী ছাত্র জনতাকে ছাতা প্রদান করেছে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স PLC। দুপুরে বিভিন্ন সড়কের মোড়ে এই ছাতা বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বাহারউদ্দিন মজুমদার, জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি সহ কর্মকর্তারা। বৃষ্টির মধ্যে ছাতা পেয়ে ন্যাশনাল লাইফের প্রতি কৃতজ্ঞতা জানায় শিক্ষার্থীরা। এজন্য আমরা খুবই আনন্দিত যে এই বৃষ্টির মধ্যে আমাদের এখন ভিজতে হচ্ছে না, এতক্ষণ ভিজতে ছিলাম, তো এখন খুবই উপকারিত হইলাম। খুব ভালো লাগতেছে, তারা হেল্প করতেছে, তাদেরকে আমরা সাহায্য করতে পারতেছি, অনেকটা ভালো লাগতেছে। সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।